একটি পত্রিকার বরাত দিয়ে বিবিসি একটি খবর লিখেছে, সেটা হচ্ছে যে দেশের ভোট নিয়ে বিদেশিদের নজর। এই যে নির্বাচন আসলে বিদেশিদের যে নজর, এটা স্বাভাবিকভাবে যে কোনো দেশের নির্বাচনেই অন্যান্য দেশগুলো এক ধরনের তৎপরতা থাকে, কিন্তু বাংলাদেশের যে তৎপরতাটা আমরা দেখি, তো সবাই আপনার কাছে একটু জানতে চাই এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এটা কিভাবে নেই? বাংলাদেশকে ঘিরে বেশি তৎপরতা থাকে ভারত এবং পাকিস্তানের, অন্যদের একটু কম। আর একসময় কমনওয়েলথ নেশন হিসেবে আমরাই ডেকে আনতাম ইউরোপীয় কিছু দেশকে, বিশেষ করে ইউনাইটেড কিংডম। আর এর বাইরে আমরা আমেরিকা এবং আমেরিকার বলয়ের ভেতরে যে দেশগুলি আছে তাদেরকে একটু গুরুত্বপূর্ণ বলে মনে করি। এর একটি কারণ আছে, সেটি হচ্ছে যে আমাদের যে কোনো সরকারকেই অর্থনীতিতে মনোযোগ দিতে হয় এবং আমাদের রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ রপ্তানি হয় আসলে পশ্চিমে। আমাদের প্রতিবেশী দেশগুলি কিন্তু আমাদের সঙ্গে আমদানি করে কম, আমাদের কাছে রপ্তানি করে বেশি। তো সেই কারণে আমাদের অর্থনৈতিকভাবে যেহেতু এক ধরনের নির্ভরশীলতা আছে, বিশেষ করে আমেরিকার সঙ্গে এবং ইউরোপিয়ান দেশগুলির সাথে, আমাদের রাজনীতিতে তাদের মতামতকে আমরা বেশ গুরুত্বের সাথে নেই। এর বাইরে জাতিসংঘে আমাদের নিরাপত্তারক্ষী বাহিনী, যারা শান্তিরক্ষী বাহিনী, তারা যান, এটি একটি ব্যাপার রয়েছে। আমাদের দেশ থেকে উচ্চশিক্ষার জন্য অধিকাংশ ছেলে মেয়েরা পশ্চিমা দেশগুলিতে যায়, সেখানেও একটা নির্ভরশীলতা আছে। আমাদের রেমিটেন্স আর্নাররা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যায়, সেখানেও এক ধরনের নির্ভরশীলতা আমাদের আছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সবগুলি দেশ আমাদের রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না, একটি দুটি দেশ ঘামায়। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এইবারও ওইভাবেই আসলে বিষয়টি হচ্ছে। মধ্যপ্রাচ্য কত বেশি আমরা সরব দেখছি না, কিন্তু আমরা ভারত পাকিস্তানকে আগের মতোই দেখতে পাচ্ছি। আর বিশেষ করে ভারত এখন একটু বেশি, এই জন্য যে ভারতে শেখ হাসিনা এবং তার দলের অনেক লোক আশ্রয় নিয়েছেন, সেই কারণে তাদের কথাবার্তার গুরুত্ব একটু বেড়ে গিয়েছে। আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের ঘন ঘন যাতায়াত, এইসব কারণে তাদের সঙ্গেও এক ধরনের আলোচনা বা তাদের নিয়ে আলোচনা বেড়েছে। তো এইবারে নির্বাচনে আমি দেখতে পাচ্ছি যে মন্তব্যের কথা যদি বলেন, আরও একটি বিষয় এসেছে, একটি ফোন কল, ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, এরকম ফোনে রেকর্ডিং কল। তো না, এই বিষয়ে সবাই আমার আলোচনার একটি প্রশ্ন আলাদা আছে, আমি এই বিষয়ে প্রশ্ন করব। সব মিলিয়ে এইবার একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, আমি আজকে গতকালকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন। তুষার ভাই বললেন যে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মূলত ভারত এবং পাকিস্তানের তৎপরতাটা বেশি। সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন যে, আমি আসলে সঠিক ওই শব্দটা যদি উচ্চারণ না করি, যে ইন্ডিয়ার যা তা ইন্ডিয়ায় চলে গেছে, এখন পাকিস্তান থেকে নতুন কেউ আসবে নাকি, পাকিস্তান থেকে কি আসার কোনো সম্ভাবনা আছে কি মনে করেন মাধুরী ভাই? না, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় তো এটার সুযোগ নেই, কারণ পাকিস্তানের সাথে আমাদের ধরেন জিওগ্রাফিক্যাল যে ডিস্টেন্স, তাতে আসলে খুব বেশি এগুলো পাকিস্তানের প্রভাব বা ইন্টারফারেন্সের সুযোগটা নেই। আমি ডক্টর তুষার যেমন বলছিলেন, তার সাথে আমি একটু বলি, ধরেন বাংলাদেশের জিওপলিটিক্যাল যে অবস্থানটা বর্তমানে, সেইটার একটা গুরুত্ব তো অন্য নানা কারণে এসছে। বিশেষ করে জুলাইতে 2024 জুলাই বাংলাদেশে একটা সরকার যেটা প্রায় 15.5 বছর ক্ষমতায় ছিল, তাদের পতনের পরে পুরো বিশ্বের একটা আলাদা ফোকাস কিন্তু বাংলাদেশে এসছে। এবং এরপরে যে তার শেখ হাসিনার কার্যক্রমের উপরে জাতিসংঘের প্রতিবেদনের কারণেও মোটামুটি অনেক দেশের একটা নজর বাংলাদেশে এসছে। আরেকটা হচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের ওই 15.5 বছরের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, এখানে একটা বলার মতো বিষয় হচ্ছে, এখানে তো ইন্টারন্যাশনাল অবজারভারদের সেভাবে সাড়া পাওয়া যাচ্ছিল না, বিশেষ করে যখন 3টা পরপর ফার্স্ট সাইকেল নির্বাচন হলো। সেই জায়গাকে কেন্দ্র করে এবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গার আমরা একটা আগ্রহ দেখতে পাচ্ছি। তারা অনেকেই তারা বিশেষ কিছু অগ্রিম কিছু টিম তারা পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলছেন। অলরেডি তাদের কিছু টিম বাংলাদেশের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ঘুরছে বলে আমরা জানতে পেরেছি। সো এখনকার সময়টা যেটা, আপনি যদি দেখেন যে স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস ব্রিফিং, সেখানেও কিন্তু নিয়মিত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আপডেটগুলো সাংবাদিকরা জানতে চায় এবং তারাও বলেন। সুতরাং এখন এই বিষয়টা গ্লোবাল ভিলেজ, তো এখন এরকম একটা জায়গায় আমরা চলে আসছি যে একটা দেশের নির্বাচন স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো জায়গা, যেখানে আপনার তার দুই পাশে ভারত এবং পাকিস্তানের মতো দুটো পারমাণবিক শক্তিধর দেশ, তার মাঝখানে বাংলাদেশে একটা দেশ, এবং সেখানে নতুন করে কিছু মেরুকরণের সম্ভাবনা আছে। তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক একটা নজর বা ফোকাস আমি বলবো যে বেড়েছে। জি, তুষার ভাই আপনার কাছে আরেকবার আসি। আজকে আমরা একটি সংবাদ দেখতে পেলাম যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, একই সঙ্গে ভারতের রাজ্যসভার বর্তমান সদস্য এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তিনি বলেছেন শুধুমাত্র পক্ষপাত দুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে। তার এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? এটি আসলে তার সময়ের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন। তিনি যখন এখান থেকে
দায়িত্ব পালন করে গিয়েছেন, সেই সময় তো জামাতের এরকম যে উত্থানের বিষয়টি বা জামাতের এত প্রভাব এটা তিনি দেখে যান নাই। তো ওই সময়ের ভিত্তিতেই হয়তো তিনি এই কথাটা বলেছেন, অথবা তার যারা ঘনিষ্ঠ জন বা তার যারা সোর্স তারা তাকে এইভাবে অবহিত করেছেন। আমি মনে করি যে এটা যদি উনি বলে থাকেন, উনি বলেছেন বললেও আমি আসলে পুরো ব্যাপারটাকে মনে করি যে এইভাবে না বললেই ভালো হতো। কেন না বললে ভালো হতো? কিন্তু ওনার কথার বাস্তবতা কি আছে আসলে? না, এই কথার পুরোপুরি বাস্তবতা নাই। আবার ক্ষেত্র বিশেষে কোনো কোনো আসনে হয়তো এই বিষয়টি ঘটতে পারে। আমরা আসলে কেন উনি বলেছেন এটা তাকেই ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনে কারচুপির আশঙ্কা আছে কিনা বা কারচুপির কোনো সম্ভাবনা আছে কিনা এটি নিয়ে বক্তব্যটা আসলে ভালো হতো জেনারেলাইজড হলে। কিন্তু কেবল কারচুপি হলে একটি পক্ষই জিতবে এটা বললে আসলে বলা হয়ে যায় যে সেই পক্ষটাই কারচুপি করবে। কিন্তু কারচুপি তো আসলে কোনো পক্ষ করে না, পক্ষের হয়ে সরকার, রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসন করে। মানে কারচুপি কিন্তু কোনো দলের পক্ষে করা সম্ভব না। তার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে সম্ভব। যে কারণেই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা এসেছিল যে ক্ষমতা না থাকলে দলগুলি সঠিকভাবে কারচুপি বা ভোটকে প্রভাবিত করতে পারে না কুপ্রভাব দিয়ে। তো সেই হিসেবে তো জামাতের কাছেও এখন ক্ষমতা নাই, বিএনপির কাছেও নাই, এবং যারা বিভিন্ন দলে আছেন তাদের কাছেও নাই। তবে একটা অভিযোগ রয়েছে যেটা বিএনপি করে, সেটি হচ্ছে যে প্রশাসনের একটা বিরাট অংশ জামাতকে সহায়তা করছে এবং এনসিপি সহায়তা করছে। কিন্তু এই অভিযোগ তো আবার একটি জায়গাতে আমি অপর দিক শুধু থেকেও বলবো আছে। যে এখানে আমার নিজের মতামত রয়েছে। এনসিপির প্রতি এই সরকারের যে আচরণ এটা অবশ্যই পক্ষপাতমূলক। জামাতের প্রতি কতটুকু আমি জানি না, কিন্তু এনসিপিকে তারা স্নেহবশতই হোক কিংবা যে কোনো কারণেই হোক এনসিপিকে তারা একটু মানে তারা একটু সুবিধার দিকে রেখেছেন। যার মধ্যে একটি বড় ব্যাপার হচ্ছে তাদের প্রতীক। এই প্রতীক তো প্রতীকের তালিকাতেই ছিল না, এটা বানানো হয়েছে, কেউ এঁকেছে ক্রিয়েটিভলি, একে এই প্রতীকটা তাদেরকে দিয়েছে। তো এইরকম ছোট ছোট বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে তাদের প্রতি এক ধরনের স্নেহ আছে। একটি অনিবন্ধিত রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা তাদেরকে আমেরিকাতে নিয়ে গিয়েছেন, তাদের যে কোনো সভায় তাদেরকে ডেকেছেন। 1, 2, 3 যখন হিসাব করেছেন তখন তিনি বিএনপি, জামাত এবং 3 এনসিপিকে রেখেছেন। এবং এইটা কেন এসেছে এই বক্তব্যটা, একটা বড় কারণ হচ্ছে যখন এই সরকার 1, 2, 3 বিবেচনা করার সময় 1 বিএনপি, 2 জামাত, 3 অথবা 1 জামাত, 2 বিএনপি, 3 এনসিপি এইভাবে গুনেছেন, তখন 1 আর 3 বলেন আর 2 আর 3 বলেন, তারা জোট করেছে। ফলে সরকারের তালিকা অনুযায়ী এনসিপি জামাতের দিকে এমনিতেই পাল্লাটা হেলে যায় আর কি। জি, আমি একটু মাবরুর ভাইয়ের কাছে আসি। মাবরুর ভাই, আজকে জামাতের আমিরও তার প্রচারণায় বলেছেন যে প্রতিবেশী কোনো রাষ্ট্রের খবরদারি বরদাস্ত করা হবে না। আবার হর্ষবর্ধন সিংলার এই বক্তব্য সব মিলে কি মনে হচ্ছে না যে জামাত এবং ভারত একটু দূরত্বটা নির্বাচনকে ঘিরে আরো বেশি বেড়ে গেল? প্রথম কথা হলো ডক্টর টুসু যথার্থই বলেছেন যে হর্ষবর্ধন সিংলা যে মন্তব্যটা করেছেন এটা হয়তো উনি যে সময় অ্যাম্বাসেডর ছিলেন, অ্যাম্বাসেডর তো কিছু কূটনৈতিক শিষ্টাচার তাদের সবারই থাকা উচিত। কিন্তু আমি এখানে এই বিষয়টা এভাবে বলতে চাই যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ভারতের বিভিন্ন চ্যানেলে যেটা দেখলাম সেটা হলো বাংলাদেশে বিভিন্ন সময় দায়িত্ব পালন করে যাওয়া হাই কমিশনারগণ তারা কিন্তু এই গভর্নমেন্টের এগেনস্টে খুব নিরন্তরভাবে বা বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিকে তারা একটু নেগেটিভলি তারা উপস্থাপন করেছেন। শুধু হর্ষবর্ধন সিংলার কথাই বলবো না, এখানে ভিনা সিকরিকে আমি দেখেছি, আমি বোধহয় একটা টক শোতে তার সাথে জয়েনও করেছিলাম। তারপরে পিনাক রঞ্জন চক্রবর্তীর কথাও বলতে হয়, তারা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন কথাবার্তা বাংলাদেশকে ঘিরে বলছেন। তো এইটা একটা আমি বলবো যে তাদের দিক থেকে একটা বায়াসনেস আমি দেখি যে তাদের কেন যেন মনে হচ্ছে তারা সব জায়গায় উপস্থাপন করতে চাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতিটা ভালো না, অথবা তারা যেটা ডক্টর সাহেব বললেন যে বাংলাদেশে একটা আশঙ্কা তারা করছেন যে নির্বাচনে একটা সহিংসতা হতে পারে বা ব্যাপক কারচুপি হতে পারে। তো এরকম কোনো তথ্য থাকলে তো তারা সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দিতেই পারেন। আরেকটা যেটা আপনি বললেন যে জামাতের আমিরের রেফারেন্স দিয়ে, যেটা এটা মনে করি কোনো দলের রেফারেন্সে না, যে কোনো জায়গা থেকে বিশেষ করে জুলাইয়ের মতো একটা বড় অভ্যুত্থান হওয়ার পরে এটা আমাদের মিনিমাম এক্সপেকটেশন যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের কোনো ক্ষেত্রেই অন্য কোনো পরাশক্তি, এটা আমি শুধু ভারত বলছি না, কোনো পরাশক্তিরই কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব থাকাটা উচিত নয়। কারণ হচ্ছে যে এটা কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের খুবই কমন স্লোগান ছিল যে যাতে আমরা দিল্লি না ঢাকা আমরা এটা বলেছি। সুতরাং এটা তো মানুষের একটা ম্যান্ডেট আছে যে এরকম কোনো প্রভাব বা হস্তক্ষেপ বাংলাদেশে থাকবে না এই পরাশক্তিগুলোর বা ভারত সম্প্রতি বাংলাদেশের কূটনীতিকদের পোস্টিং স্ট্যাটাস নন ফ্যামিলিতে অ্যাসাইনমেন্টে নামিয়ে এনেছে। কাগজে কলমে এটাকে প্রশাসনিক বা নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হিসাবে
ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু কূটনীতির ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত কি আসলেই প্রক্রিয়াগত, যখন নির্বাচন আসলে নির্বাচনের মাঝামাঝি এই সময় এরকম একটা সিদ্ধান্ত, এটাকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। নন ফ্যামিলি পোস্টিং মানে হচ্ছে যে ওই দেশে ওই সংশ্লিষ্ট কূটনীতিক তিনি কাজ করতে পারবেন তার স্বাভাবিক কার্যক্রম, বাট তিনি তার সাথে ফ্যামিলির কোনো মেম্বার রাখতে পারবেন না। এইটা মানে বলা হয় বা করা হয় এই কারণে, যখন আপনার ধরেন যেই দেশে এটা জারি করবে তার মানে হচ্ছে যে ওই দেশ মনে করছে যে ডিপ্লোমেটটা যেখানে কাজ করবে সেটা ঝুঁকিপূর্ণ দেশ। তো এটা সাধারণত হয় এরকম, ধরেন যেখানে কোনো বড় ধরনের কোনো ডিজাস্টার হয়েছে বা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ আছে বা যুদ্ধের কোনো একটা শঙ্কা আছে, যেমন আমরা কিন্তু ইরানেও এরকম ভারত একটা দিয়েছে। এই যখন ইরানে আপনার এরকম একটা আওয়াজ চলছে যে আমেরিকা হামলা চালাতে পারে, তখন ইরান থেকেও তারা এই নন ফ্যামিলি পোস্টিংটা দিয়েছে। এখন বাংলাদেশে দিয়েছে তারা গত 1 জানুয়ারি। এটা ইলেকশনের আগে দেওয়াটা খুবই সিগনিফিক্যান্ট আমার মতে, কারণ হচ্ছে যে এটা ডেফিনেটলি এটা ইঙ্গিত করে যে দুটো জিনিস। একটা হচ্ছে দেখেন, এটা সময় নিয়ে বলতে হবে, যদি আমাকে আরও সুযোগ দেন বলবো। সেটা হচ্ছে ভারত গত 1.5 বছরে, মানে 1.5 বছর বা 17 মাস যাই বলেন, এটাতে যেভাবে শুরু থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্টেন্টলি যে প্রোপাগান্ডাগুলো চালিয়েছে, ধরেন এটা তো প্রথম শুরু হলো জুলাই অভ্যুত্থান চলা অবস্থাতেই, 5-6 আগস্টেই কিন্তু অসংখ্য মানে টুইটার অ্যাকাউন্ট থেকে তারা উল্টোপাল্টা বিভিন্ন ছবি ভিডিও, দেখা যাচ্ছে যে একটা ছবির সাথে আরেকটার ক্যাপশন 2018 সালে একটা ঘটনার ছবিকে দিয়ে নতুন করে আবার তৈরি করা, বা কোনো একটা অন্য জায়গার আসামের একটা ভিডিওকে চট্টগ্রামের ভিডিও হিসেবে দেখানো, এগুলো সবই পরবর্তীতে ভেরিফাই যখন হলো ডিসমিস ল্যাব বা বিভিন্ন ল্যাব দিয়ে, তখন দেখা গেল যে এই জিনিসগুলো আসলে বানোয়াট ছিল। এরপরে দেখেন 2024 সালে পুরো ওই সময়টায়, মানে বাকি বছরের যে 6 মাস, ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ মাইনরিটি নির্যাতনের একটা অ্যালিগেশন সে সময় ছিল। এরপরে 2024 ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনার ত্রিপুরার যে আগরতলায় যে বাংলাদেশের যে হাই কমিশন আছে, ওখানে কিন্তু ইন্ডিয়া মানে যে চরমপন্থী যারা, তারা কিন্তু অ্যাটাক করলো। ওখানে বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর করা হলো, বাংলাদেশের জাতীয় পতাকাকে পদদলিত করা হলো, তারপরে ডক্টর ইউনূসের কুশপত্তলিকা করা হলো, এগুলো কিন্তু হচ্ছে। এর বাইরে আপনি দেখবেন যে বাংলাদেশের কনসিস্টেন্টলি ভারতের যে মিডিয়াগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে নানা ধরনের মানে অতিরঞ্জিত করে, বাংলাদেশে এখানে লাশ পড়ে আছে, ওখানে হিন্দুদেরও একটা পড়ে আছে, বাংলাদেশের মানুষ খাবার পাচ্ছে না, বাংলাদেশের মানুষ একদম না খেয়ে আছে, ভারত থেকে খুব নিম্নমানের চাল পাঠাতে হবে, এরকম করে কিন্তু তারা ট্রল করেছে। ফলে বাংলাদেশ সম্বন্ধে যে নেগেটিভ চিত্রটা তারা উপস্থাপন করে আসছে গত 1.5 বছরে, আমি বলবো যে এইটাকে তো জাস্টিফাই করাও দরকার। মানে জিনিসটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশকে এতটাই ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে সেখানে আপনার ডিপ্লোমেটরা এত আরামে এসে থাকবেন কি করে? ফলে তাদের যে দাবি, তারা গত 1.5 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা করে করছেন, সেটাকে জাস্টিফাই করার জন্য আমার মনে হয় এটা দেওয়া হয়েছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, সেটা খুব অ্যালার্মিং কিছু, সেটা হচ্ছে তাদের কাছে হয়তো এরকম কোনো খবর আছে যে বাংলাদেশের নির্বাচন যেটা 12 তারিখে হওয়ার কথা, 12 ফেব্রুয়ারি, তার আগে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে এটার কারণে হয়তো তারা তাদের এখানে ডিপ্লোমেটদের ফ্যামিলিকে রাখা সেফ মনে করছেন না। যেটাই হোক না কেন সেটা অ্যালার্মিং, কিন্তু সেরকম কোনো তথ্য থাকলে ভারতের দেওয়া উচিত। এটা হচ্ছে বাংলাদেশের সরকারকে। আর বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্টেন্টলি যেটা তারা প্রোপাগান্ডা চালিয়েছে, এটা কিন্তু শুধু মিডিয়া না, আমি বলবো যে এর সাথে ভারতের পলিটিশিয়ানরাও কম বেশি জড়িয়ে গেছেন। আমরা শশী থারুরের বেশ কিছু মন্তব্য এবং টুইটার পোস্ট আমরা এক্স হ্যান্ডেলে আমরা দেখেছি। এবং যেটা আমি একটু আগে প্রথম পর্বে বললাম যে ভারতের আমাদের এখানে যারা কাজ করে গিয়েছেন, তারা নিজেরা এইসব কিন্তু এই ক্যাম্পেইনগুলো করেছেন। ফলে ক্যাম্পেইনগুলো করার কারণে একটা প্রচণ্ড নেগেটিভ, এবং ধরেন আমাদের হয়তো কেউ এখান থেকে ওখানে কোনো পূজা উৎসবে গিয়েছেন, প্রচার করা হয়েছে যেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদেরকে, এবং খুবই মানে সিস্টেমেটিক ওয়েতে সিন্ডিকেট আকারে তারা নিউজগুলো করেছে। আমি একটু তুষারের কাছে আসছি। তুষার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটার কি আসলে প্রতীকী গুরুত্বটা আসলে কি? এই যে মাবরুর ভাই কিছুটা বলছিলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। না, যেহেতু তারা আশঙ্কা করছেন যে আমাদের এখানে সহিংসতা হবে, শৃঙ্গলা সাহেবের যে বক্তব্য আপনি বলেছেন, এরকম তো তারা এটা প্রচারও করেছে যে আমরা সহিংস হয়ে গিয়েছি অথবা আমাদের অনেক সহিংসতা হবে। তাই হয়তো তারা মনে করেছেন যে এই মুহূর্তে প্রয়োজনের অতিরিক্ত ভারতীয় নাগরিক, বিশেষ করে তাদের কূটনীতিকদের ফ্যামিলি এখানে থাকা উচিত না। আমার ধারণা যে নির্বাচনের পরপরই আবার তারা এটা তুলে নেবেন এবং তখন আবার ঠিক হয়ে যাবে। এটা আমার ধারণা যে নির্বাচনকে ঘিরে তারা এই অতি সতর্কতামূলক এই ব্যাপারটি নিয়েছেন। এরকম কিন্তু অন্যান্য অনেক দূতাবাসে আগেও হয়েছে, ইউরোপিয়ান দূতাবাসে এরকম হয়েছে, তারা ফ্যামিলিকে সরিয়ে নিয়েছেন। এমনকি জুলাই আন্দোলনের সময় যখন
নিরাপত্তাহীনতা দেখা দিয়েছিল, তখন এটা না করলেও আনঅফিসিয়ালি অনেকে এখান থেকে চলে গিয়েছিলেন। যেমন যেসব এনজিওতে বিদেশি, বিশেষ করে ভারতীয় এবং অন্যান্য সিইওরা ছিলেন বা চিফ ছিলেন, তারা অনেকেই দীর্ঘ ছুটি নিয়ে তারা তখন এখান থেকে চলে গিয়েছিলেন। তো এটা হয়, এটা কোনো অস্বাভাবিক কিছু না। তবে ইলেকশনের আগে ঘোষণা দেওয়া বা এইভাবে ঘোষণা দিয়ে কাজটা করলে যেটা হয়, একটা ধারণা জন্মানো হয় যে বাংলাদেশ ঠিক নিরাপদ নয়। তবে বাংলাদেশ যে নিরাপদ নয় এটা তো শুধু তারা একা বলছেন না, আমাদের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র এরকম বলেছেন একরকম। তারা 75টি দেশের বেলায় ভিসা এক ধরনের রেস্ট্রিকশনস তৈরি করেছেন। অনেক অভিবাসীদেরকে তারা বলেছেন যে তাদেরকে তারা ফেরত পাঠাতে চান, সেখানে আমাদের দেশগুলির নাম আছে, আমাদের মতো বেশ কিছু দেশের নাম আছে। তারপর তারা আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে তারা অভিযোগ করেছেন বাংলাদেশিরা তাদের দেশে গিয়ে সোশ্যাল বেনিফিট নেয়, অতিরিক্ত নেয় যারা তাদের মধ্যে বাংলাদেশিরা আছেন। তো এরকম হস্টাইল অ্যাটিটিউড কিন্তু আমাদের প্রতি বেশ কিছু দেশ নানাভাবে দেখিয়েছে এবং দেখাচ্ছে। এটা নতুন যুক্ত হয়েছে যে তারা এইখান থেকে তাদের পরিবারকে সরিয়ে নিয়েছেন। তবে এর পেছনে কিছু কারণও কিন্তু আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই দূতাবাসের সামনে গিয়ে কিছু রাজনৈতিক পক্ষ এক ধরনের বিক্ষোভ করেছে, ঘেরাও করার হুমকি দিয়েছে। চট্টগ্রামে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেটা ওই অঞ্চলের একটি রাজনৈতিক দলের নেতা গিয়ে সমাধান করেছেন। তো এই বিষয়গুলিও তো আসলে এটিকে উস্কে দিয়েছে। তো আমার মনে হয় যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সামনের যে নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচনকে একদিকে যেমন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটা আমাদের চেষ্টা করা উচিত। পাশাপাশি এই নির্বাচনের যে ইমেজ বা এই নির্বাচনের সম্পর্কে মানুষের যে বা আন্তর্জাতিক যে ধারণা, এটাকেও যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, তাই আমাদের দিক থেকেও আমাদের যতটুকু সম্ভব চিন্তা করা উচিত যে আমরা যেন কোনো সুযোগ না দেই। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একবার ভিসা প্রদানও বন্ধ করে দিয়েছিল তারা। তো এরকম নানান রকম অ্যাটিটিউড বা নানান রকম কার্যক্রম এই জুলাই আন্দোলনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে। আমরাও এখানে আমাদের মিশন বন্ধ করব, এরকম মানে মিশন থেকে ভিসা দিব না এরকম বলেছি। মানে আমাদের মধ্যে একটা পাল্টাপাল্টি চলছে। মুস্তাফিজকে তারা খেলতে দেয় নাই, এই কথার ভিত্তিতে আমরা সেখানে বিশ্বকাপ বর্জন করে দিয়েছি। মানে আমাদের মধ্যে এই বিষয়গুলো যে চলছে, আমার মনে হয় যে এটা নিরসন হওয়াটা উচিত। এই জন্য যে আমাদের এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সাংস্কৃতিক সম্পর্কও আছে। রাজনীতি যেন কোনো কারণে আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত না করে, এটা যেমন বিবেচনা করা উচিত। আবার জনগণের সম্মান বা বাংলাদেশের সম্মান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও চিন্তা করা উচিত। আমার মনে হয় যে দায়িত্বশীলতার পরিচয় ওই দিক থেকে কম হয়েছে, বিশেষ করে তাদের যে মিডিয়া প্রোপাগান্ডা। আমি একজনকে তো দেখেছি পাগলের মতো চিৎকার করে ছুটোছুটি করে স্টুডিওর মধ্যে, পকেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে, এরকম উন্মাদনা বা এরকম উন্মাদ উপস্থাপক আমি আর দেখি নাই কখনো। নিজেকে তার জায়গায় কল্পনা করতে গিয়ে আমি চিন্তা করেছি যে আমার যদি এরকম হতো আমি অবশ্যই পাবনাতে থাকতাম। কিন্তু যাই হোক, এই ধরনের যে কাণ্ড কারখানা হয়েছে, এইগুলি আসলে আমি মনে করি যে দুই পক্ষেরই এক ধরনের, বিশেষ করে ভারতের একটি অংশের, মিডিয়ার একটি অংশের বালখিল্যতা, এটা উচিত হয় না। তো সবাই আপনি যেই কথাগুলো বললেন ভারত বাংলাদেশের বিষয়ে, এই রেশ ধরে আমি আরেকটু বলতে চাই। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক স্পষ্টভাবে অবনতি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এরপর যখন শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে এই দূরত্বটা আরও বেড়েছে। এটা আমরা নানাভাবেই বিভিন্ন গণমাধ্যমে দেখি। এই প্রেক্ষাপটে যখন এমন একটি সিদ্ধান্ত নেয় ভারত, নন ফ্যামিলি পোস্টিং, নন ফ্যামিলি অ্যাসাইনমেন্ট, তখন এই প্রশ্নটা কি আসে না যে এইটা আনুষ্ঠানিক একটা নিয়ম ভাঙছে বা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি আরও নতুন করে একটা অনিশ্চয়তা সীমারেখা টানছে? না, আমার মনে হয় না। এটা আসলে একটা নিরাপত্তামূলক সিদ্ধান্ত। আমার ধারণা যে ইলেকশন চলে যাওয়ার পরেই, কিছুদিন পরে এটা আবার উইথড্র হবে, এখানে তারা থাকবেন। কেননা পরিবার ছাড়া তো আসলে এত কাছের দেশ, সেখানে পরিবার ছাড়া কূটনীতিকরা কেন থাকবেন, যেখানে কিনা আপনি 24 ঘন্টার মধ্যে 2 বার কলকাতা গিয়ে ফেরত আসতে পারেন। তো এটা তো আসলে কোনো কারণ নাই যে। আর ভারত আমাদের চেয়ে খুব বেশি নিরাপদ ব্যাপারটা তাও নয়। ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের চেয়ে হয়তো একটু ভালো, কিন্তু একেবারে যে ভালো সেটা বলা যাবে না। ওদের ওখানেও সব বড় শহরগুলিতে ক্রাইম আছে, মাদক আছে, অপরাধের বড় বড় ব্যক্তিরা আছেন, এবং তাদের অপরাধীরা আবার দুবাইতে যায়। আমাদের অপরাধীরা যেমন ইন্ডিয়া যায়, তাদের অপরাধীরা আরব সাগর পার হয়ে বোম্বে থেকে দুবাই চলে যায়। তো এই জিনিস আসলে থাকবেই। জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি, সেই বাউন্ডারির ভেতর দিয়ে যেমন রাজনীতিবিদরা সুযোগ নেন, চোরাচালানিরা সুযোগ নেন, ক্রিমিনালরাও সুযোগ নেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে এটা তো নতুন না, পিকে হালদার ওইখানে গিয়ে টাকা পয়সা চুরি করে, ওখানে মুসলিম নাম ধারণ করে আধার কার্ড বানিয়ে বিঘার পর বিঘা জমি কিনে তারপরে তো সেখানে বন্দী ছিলেন। কিছুদিন আগে নাকি তাকে ছেড়েও দিয়েছে জামিনে। তো এরকম অপরাধীরা তো এর আগেও গিয়েছেন, দিনের পর দিন এখানে থেকেছেন, এবং এটা আছে।
এটা থাকবে, কারণ এই ধরনের ক্রস বর্ডার অপরাধীদের যাতায়াত এটা আমেরিকার সাথে মেক্সিকোর আছে। তো এটা থাকবে, এটা কতটুকু নিয়ন্ত্রণ করা যায় এটা চিন্তা করতে হবে। তবে আমরা এখন বেশি চিন্তিত বা শঙ্কিত হয়েছি এই কারণে যে ওই মিডিয়ার প্রোপাগান্ডার কারণে আমাদের পারস্পরিক এখানে আস্থার অবক্ষয়ের কারণে কি এটা? হ্যাঁ, আস্থা কমে গিয়েছে। এই আস্থা কমে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। পিকে হালদার যখন ওখানে পালিয়েছিল আমাদের জনগণের টাকা নিয়ে পালিয়েছে না, আমাদেরই পকেটের টাকা নিয়ে। কই তখন তো তাদের মিডিয়াও তাকে নিয়ে কোনো শব্দ করে নাই, আমরাও তাকে ফেরত আনার জন্য আমাদের মিডিয়াকে সোচ্চার হতে দেখি নাই। আমাদের মিডিয়া কিন্তু এটা নিয়ে খুব একটা আলাপ করে নাই। এবং এটাও খুব মজার ব্যাপার যে পিকে হালদার পালিয়েছে লিজিং প্রতিষ্ঠান, ব্যাংক এগুলো লুট করে, এবং এই লুটের পরে তাই চলে যাওয়ার পরে এখানে পিকে হালদারের দোসররা বহাল তবিয়তে চাকরি বাকরি করে গেছে। এমনকি এই সরকার আসার পরেও পিকে হালদারের এক দোসরকে আমি বিদেশে বেড়াতে দেখেছি, ফিরে আসতে দেখেছি, এখন তিনি কোথায় আছেন জানি না। তো এরকম সিলেক্টিভ বায়াস আমি দেখেছি যে এটা আমাদের মধ্যে আছে, তাদের মধ্যেও আছে। মনে হয় এটা একসময় যে আমরা সবগুলি দেশ এক জায়গায় ছিলাম, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আমার মনে হয় যে একসাথে থাকার সেই নতিজা, ব্রিটিশ শাসনের যে ইনফ্লুয়েন্স, এটা আমাদের মধ্যে রয়ে গিয়েছে। আর আমার মনে হয় যে এইখান থেকে উত্তরণের জন্য ভবিষ্যতে যে সরকার আসবেন তাদেরকে বেশ ভালোভাবে চেষ্টা করতে হবে, যাতে আমাদের মধ্যে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি হয় এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনীতিকে আমরা নির্মাণ করতে পারি। আপনার কাছে যাই, আমরা স্থিতিশীলতা নামে এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের পদক্ষেপগুলোকে কি উদারভাবে ব্যাখ্যা করা যাবে কিনা? আর বাংলাদেশ তো এই প্রসঙ্গে আসলে এখন পর্যন্ত নীরব, এই নীরবতা কি এক ধরনের আত্মসমর্পণ কি? দেখেন, আমি একটু ওনার থেকে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে বলি। ধরেন ভারত যেভাবে বিষয়টা দেখছে, আমার কাছে যেটা তাদের আর্টিকেলগুলো পড়ে বা বিভিন্ন সময় ডিপ্লোম্যাটদের সাক্ষাৎকার দেখে যেটা মনে হয়, তাদের একটা অবজারভেশন হচ্ছে যে বাংলাদেশে খুব সিভিয়ারলি অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট বাড়ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। এইটাকে তারা খুব তাদের বিবেচনায় নিয়েছে এবং এটা কারণও আছে। ধরেন আমার সহ-আলোচক যেটা বললেন যে মিডিয়াতে কিন্তু খুবই উত্তেজক কিছু কথা বলা হয়েছে, যেমন ধরেন বাংলাদেশে ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের এই ফেনীর জায়গাটা ছোট্ট একটা পকেট আছে, এই পকেটটা থেকে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে চট্টগ্রামকে বাংলাদেশের বাকি জায়গা থেকে আলাদা করে দেওয়া যাবে এবং তারপরে চিটাগাং ভারতের সাথে যুক্ত হবে, তারপরে খুব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশকে দখল করে নিতে পারবে। এই টাইপের কথাগুলো খুবই সহজভাবে, সাবলীলভাবে তারা মাসের পর মাস বলে গেছে। এবং এই জায়গাগুলো হয়েছে কি, তারপরে ধরেন আমাদের তো বর্ডার কিলিংয়ের একটা সিভিয়ার ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যে যেমন আমরা কয়েকদিন আগে ফেলানি যেটা পার করলাম, 15 বছর হয়ে গেল, এবং প্রতিবারই যখন তার এই দিবসটা আসে তখন দেখা যায় যে তার ফাদারদের কাছে আমরা গল্প শুনি, তাদের কাছে ইন্টারভিউ নেওয়া হয়, তারা বলে যে তারা কিভাবে ভারতের কোর্টগুলোতে যাচ্ছেন কিন্তু কোনো বিচার পাচ্ছেন না, এবং এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। আপনার আমি 2024 সালে ডিসেম্বর পর্যন্ত আমি যে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ তো এই প্রসঙ্গে এখনো নীরব, এটা কি এক ধরনের আত্মসমর্পণ কিনা? সেটাই বলছি যে 2024 সালে ডিসেম্বর পর্যন্ত দেখা গেছে যে 607 জন মারা গেছে হচ্ছে সীমান্ত কিলিংয়ে, এবং এখানে কিন্তু দু দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হয়েছে আস্থা বৃদ্ধির জন্য। সেখানে বলা হয় যে এই টাইপের অকারেন্সগুলো ঘটবে না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে ঘটছে। এখন এই অ্যান্টি সেন্টিমেন্ট, ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কেন হয়? ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের বা ইয়াং জেনারেশন যারা বিপ্লব করলো তাদের যেই ক্ষোভ, সেই জায়গাতে আবার শেখ হাসিনাকে যেভাবে তারা শেল্টার দিল, এবং শেখ হাসিনার আমলেই ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছে, এক্সট্রাডিশন চুক্তি 2013 সালে, যেটা আবার 16 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ওই চুক্তি থাকার পরেও তো তারা তাকে দিচ্ছে না। আবার ধরেন যে আপনি কথার শুরুতে যেটা বললেন শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, তার হত্যাকাণ্ড যারা হত্যা করেছে তাদের লোকেশন কোথায়, সেখানেও আমরা একটা সোর্স থেকে জানতে পারছি যে তারা ভারতে। সো বাংলাদেশের মানুষের কাছে যখন পার্সপেক্টিভটা এরকম তৈরি হয় যেখান থেকে যেই কোনো অপরাধ করে, ভাই বিকে হালদারের কথাও বললেন, অর্থাৎ যে কোনো সেক্টরে যিনি অপরাধ করছেন তার শেল্টার হয়ে যাচ্ছে ভারত, এবং ভারত তাকে চাইলেও আর ফেরত দিচ্ছে না, তখন এই যে আস্থার যে কথাটা আপনারা বলছেন যে আস্থাটা ফিরবে কীভাবে, ফেরাটা তো খুব কঠিন। কারণ মানুষের তো ধরেন একটা অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি হলে সেখানে সরকারের পক্ষে বা অন্য কোনো স্টেক হোল্ডারের পক্ষে সে আস্থা ফিরিয়ে আনা খুবই কঠিন। সো এই জায়গাটা যদি করতে হয়, আমি বলবো যে ভারতের জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে যদি তারা যদি একটা রিলেশনটা রিবিল্ড করতে পারে। প্রথম কথা হচ্ছে যে রিপোর্টটা হয়েছে কাছাকাছি একটা রিপোর্ট রয়টার্সেও করেছে একই ধরনের, এটাতে দুটো জিনিস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার মানে একটা হচ্ছে যে জামাত ইসলামীর উত্থানকে তারা রিকগনাইজ করছে, যে হঠাৎ করে দলটি তার একটা উত্থান হচ্ছে, যেটা আপনার শুরুর একদম প্রশ্ন যেটা ছিল সাবেক ইন্ডিয়ান হাই কমিশনার সিংলার পুরো বিপরীত। উনি তো বলেছিলেন যে যদি রিগড না হয় তাহলে আসতে পারবে না, সেখানে তারা বলছে যে এক ধরনের উত্থান। সুতরাং এটা হতে পারে যে তাদের একটা ফিল্ড সার্ভে বা একটা অবজারভেশন তাদের আছে। একই সঙ্গে এটা ভারত এবং আমেরিকার দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্য, সেটাও একটা ইঙ্গিত পাওয়া যায়।
এবং এর মাধ্যমে অনেকে ধারণা করছেন, আমি এটা নিয়ে বেশ কিছু অ্যানালাইসিসও পড়লাম, কেউ কেউ মনে করছেন যে আমেরিকা কি তাহলে জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে কিনা। তো এইটা আসলে তো ধরেন বাংলাদেশে আমরা যেভাবে চিন্তা করি, যেহেতু বাংলাদেশের বিগত 15.5 বছরের রাজনীতিতে ভারতের একটা প্রভাব বা হস্তক্ষেপ আমরা মোটামুটিভাবে পাবলিকলি সেভাবে আমরা দেখেছি বা পারসেপশন তাই ছিল। সুতরাং আমাদের মধ্যে মোটামুটি একটা বিশ্বাসের জায়গাটি এমন হয়ে গেছে যে বোধহয় পরাশক্তিদের চয়েসের উপর অনেক কিছু নির্ভর করে। আরেকটা হচ্ছে রাজনীতিবিদদের আচরণের মধ্যেও সেটা আছে। রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে মনে হয় যে কিভাবে তাদেরকে কনফিডেন্সে নেওয়া যায়, বিশেষ করে যারা কূটনীতিক আছেন, তাদের চাওয়াগুলোকে, তাদের শর্তগুলোকে কিভাবে পূরণ করা যায়, তাদের সামনে কিভাবে গ্রহণযোগ্য হওয়া যায়, এরকম একটা চেষ্টা তাদের দিক থেকেও থাকে। ফলে এতে করেও কিন্তু জনগণের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে বোধহয় মানে উভয়ের মধ্যে একটা সখ্যতা বা একটা আন্ডারস্ট্যান্ডিং বোধহয় আছে। তবে দিন শেষে যেহেতু নির্বাচনটা ফাইনালি বাংলাদেশে 12 তারিখে হতে যাচ্ছে, আমরা দেখব যদি নির্বাচনটা ভালো হয়, যদি সহিংস না হয় এবং যদি একটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি সকল ভোটাররা যদি নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারেন, তাহলে হয়তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আর আপনি যেটা বলেছিলেন যে আত্মসমর্পণ কিনা, সেটা আমি ওইভাবে দেখিনি এই কারণে যে এত স্ট্রেট ফরওয়ার্ড তো আসলে ধরেন কূটনৈতিক পর্যায়ে কথা বলাটা সমীচীন না, যে এটা একটা অসহায় আত্মসমর্পণ কিনা বা এরকম কিনা। বাট যেটা ইম্পর্ট্যান্ট আমি বারবারই বলছিলাম সেটা হলো যে বারবার যদি ভারত আমাদের তুলনায় যেহেতু আকৃতিতে, জনসংখ্যায়, সম্পদে অনেক বড়, সেই জায়গাতে ভারতের দিক থেকে রেসপন্সিবল আচরণটা আমরা বেশি আশা করি। কিন্তু ভারত যদি এটা সুযোগ নিয়ে আমাদের উপর আরও প্রভাব বিস্তার করতে চায় বা ভারত যদি একটা আধিপত্যের অবস্থান তৈরি করতে চায়, তাহলে কিন্তু এটা মানে আমি বলবো যে এটা উল্টো রিয়েকশন হবে। কারণ এইবার যেটা ঘটেছে আপনি দেখেছেন, শহীদ ওসমান হাদি জানাজাতেও দেখেছেন যে কিভাবে লাখো মানুষ একসাথে অ্যান্টি ইন্ডিয়ান একটা স্লোগান দিয়েছে, তো এগুলো তো তারাও দেখছে। ফলে এই অবস্থা থেকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমি মনে করি, যেটা আমি ওই সময় বলেছিলাম, যে বাংলাদেশের যে পারসেপশন আছে যে একটি দলের সাথে ভারতের সম্পর্ক ভালো, ওইটাকে ভাঙতে হবে ভারতের, এবং ভারতের সেটা প্রমাণ করতে হবে যে তারা কোনো দলের সাথে না, তারা জনগণের সাথে সম্পর্ক করতে চায়। আমি একটু তো সবাইকে চাচ্ছি শেষ প্রশ্ন নিয়ে, যেটি বলছিলাম ওয়াশিংটন পোস্টের যে সংবাদটির কথা, সেখানে কিন্তু আরেকটি কথা এসেছে, যদি জামাত ক্ষমতায় এসে ওয়াশিংটনের অপছন্দের কিছু করে, তাহলে তৈরি পোশাক শিল্প দিয়ে যুক্তরাষ্ট্র সেই জবাব দিবে। কি মনে করছেন? এটা তো আছেই। আমি কিন্তু এই আলোচনার শুরুতেই বলেছিলাম যে পশ্চিমা দেশগুলির সঙ্গে আমাদের একটা অর্থনৈতিক সম্পর্ক আছে, যেখানে আমরা রিসিভার, আমরা বেশি পাই তাদের কাছ থেকে। অতএব এই কারণেই তাদেরকে আমাদের সমীহ করতে হয় মূলত। তো সেই জায়গাটি তারা বলেছেন। এটা তো কি নতুন? আমরা কি 1/11-এর সময় শুনি নাই যে শান্তিরক্ষী বাহিনী বন্ধ হয়ে যাবে, এরকম শুনেছি না? তো এটা একই ধরনের কথা, এটা নতুন কিছু না। এটা যার হাতে যা বার্গেনিং চিপ থাকে সেটা দিয়ে সে বার্গেন করে বা সেটা নিয়ে গল্প করে, কথা বলে। তো তারা একটা বলেছেন আর কি, যে এটা হবে একটা লাগাম, যেটা দিয়ে কোনো ধরনের অতিরিক্ত কর্মকাণ্ড থেকে তারা রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আপনি বলেন এই একই বার্গেনিং চিপ কি তারা অন্য রাজনৈতিক দলের উপর ব্যবহার করতে পারবে না? এটা সবার উপরে ব্যবহার করা যাবে। কারণ এমন তো নয় যে জামাতের ব্যবসায়ীরা গার্মেন্টসের ব্যবসা বেশি করেন, ব্যাপারটা এরকম না, তাই না? বরং উল্টোটাই, তারা ব্যাংকের ব্যবসা, হাসপাতালের ব্যবসা বেশি করেন, কোচিং সেন্টারের ব্যবসা করেন, অন্য ব্যবসা বেশি করেন, চাল ডাল আমদানির ব্যবসা করেন। তারা কিন্তু অনেক বেসিক ব্যবসা করেন। তো যে কারণে ওইটা আবার তাদের ব্যক্তিগতভাবে চিন্তা করলে তাদের উপরে খুব একটা চাপ ফেলবে না। কিন্তু এই চাপ প্রয়োগের অস্ত্রগুলি সব দলের উপরে আছে। এটা মূলত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা। এই যে আপনি 50% ট্যাক্স বসিয়ে দেওয়া, 500% ট্যাক্স বসিয়ে দেওয়া, এইগুলি কি একটা চাপ সৃষ্টি না? এই চাপ মোকাবেলা করাই হচ্ছে কূটনীতিবিদদের কাজ, সরকারের কাজ। সরকার জনগণের হয়ে এই নেগোসিয়েশনগুলি তো করবে। আনফর্চুনেটলি আমি বলবো যে গত কিছুদিন যাবত এই নেগোসিয়েশনের জায়গায় বাংলাদেশ একের পর এক ব্যর্থতা প্রদর্শন করেছে, এবং এই ব্যর্থতার কারণেই লোকে ভাবতে শুরু করেছে যে আমরা নতজানু হয়ে গেলাম কিনা। আসলে নতজানু হয়ে যায় না, আমাদের বাঁকা কোমর সোজা হচ্ছে না। আমাদের বাঁকা কোমরটা সোজা করতে হবে, এবং এই সোজা করার প্রক্রিয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেধার শাসন। মেধাবীকে বানাতে হবে কূটনীতিক, মেধাবীকে বানাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর জায়গাতে নিতে হবে, মেধাবীকে পাঠাতে হবে বিচারক হিসেবে। মেধাবী যেখানে যাবে সে মেধার ভিত্তিতে কাজ করবে। আপনি আমাকে বলেন মেধার ভিত্তিতে আমরা কূটনীতিকদেরকে নিয়োগ দিচ্ছি? তা দিচ্ছি না। আপনি বাড়ি দেন, টাকা দেন, কম্পেনসেশন দেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বার্মিংহামের কূটনীতিক হিসেবে একজনকে পাঠান যে এটি হচ্ছে একটি হত্যাকাণ্ডের বিপরীতে কম্পেনসেশন, তখন কিন্তু এই কোমর বাঁকা থেকে যাবে। কারণ পেশাদার কূটনীতিক ছাড়া, লেখাপড়া করা কূটনীতিক ছাড়া এই বিষয়গুলিকে মোকাবেলা করা খুব কঠিন। লেখকের মোকাবেলা করবে লেখক, চিকিৎসকের মোকাবেলা করবে চিকিৎসক, কিন্তু আপনি যদি সেখানে সবকিছু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যান, তাহলে কিন্তু এটা আমাদের সফলতা আসবে না। মেরিটোক্রেসির ভিত্তিতে বাংলাদেশ
মেধার ভিত্তিতে বাংলাদেশ, এইটা যদি তৈরি করা না যায় তাহলে এটা আজীবন চলতে থাকবে, আমাদেরকে এইসব দিয়ে লোকজন মোচড়াবে। আর মধ্যপ্রাচ্যের দেশ বলে না শ্রমিক ফেরত পাঠিয়ে দিব, মালয়েশিয়া বলে না যে তোমাদের শ্রমিক নিব না, এরকম বলে না। এটা চলতে থাকবে যতদিন আমরা মেধার জগতে প্রভুত্ব না করব, ততদিন পর্যন্ত আমরা এইসব জায়গাতে দুর্বল থেকে যাবো। অনেক